নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর আজকে আমার অতিথি বিজেপির বিশিষ্ট নেতা রাহুল সিনহা। রাহুলদার পরিচয় আর নতুন করে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে অবহিত, অন্তত বিগত সিকি শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির টানা পোড়েন উতার চড়াও সম্পর্কে সম্যকভাবে ধারণা আছে, তাদের কাছে রাহুল সিনহা এক অতি পরিচিত নাম। রাহুলদা, স্বাগত আপনাকে। আপনার রাজনৈতিক জীবন কতদিনের? মানে অ্যাকচুয়ালি এমার্জেন্সি থেকেই শুরু হয়েছে 1975। তারপরে 77 সালে জনতা পার্টি মানে ক্ষমতায় চলে এলো। তো জনতা পার্টির সময় পার্টির সাথে ওইভাবে আমরা টাচে ছিলাম না। তারপরেই 77-এর জনতা পার্টির সরকারের পরেই একটা জনতা যুব মোর্চা, এখন যেমন ভারতীয় জনতা যুব মোর্চা, তখন ছিল জনতা যুব মোর্চা। সেই জনতা যুব মোর্চাতে আমি রাজনৈতিকভাবে কাজ করি। তার আগে আমি সংঘের মধ্যেই ছিলাম স্বয়ংসেবক হিসাবে, এখনও আছি স্বয়ংসেবক হিসাবে। নিত্য শাখায় যাই, আমি আজকেও যাই। প্রেসিডেন্ট যখন ছিলাম তখনও যেতাম, কেন্দ্রীয় সম্পাদক তখনও যেতাম, আগেও যেতাম, এখনও যাই। তো ওই থেকেই মূলত পার্টির সাথে যুক্ত। এরপরে জনতা পার্টির সরকার ভেঙে যায় দ্বৈত সদস্যের কারণে। 80 সালে পার্টি তৈরি হয় ভারতীয় জনতা পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে, দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারায়। সেই পার্টি যখন তৈরি হয় সেই দিন থেকে আজ পর্যন্ত পার্টির ঝান্ডা বয়ে বেড়াচ্ছি আর কি। যখন আপনি রাজনীতির আঙিনায় প্রবেশ করেন তখন আপনার বয়স কত? তখন কত হবে, তখন খুব বেশি হলে 18-19 এরকম হবে, 20 এরকম হবে। তারপর থেকে লাগাতার চলছে লাগাতার চলছে এবং খুবই মানে ওতপ্রোতভাবে রাজনীতির সাথে যুক্ত তখন থেকেই হয়ে আছি। এবং অনেক, এখন তো আমরা কত দেখি এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল। রাহুল সিনহারা সত্যি ব্যতিক্রম। যে আদর্শে বিশ্বাস করেছেন সেই আদর্শেই রাজনীতিটা চিরকাল করেছেন। ভবিষ্যতেও আমার মনে হয় এই গেরুয়া ঝান্ডাটাই আপনার হাতে চিরকালই থাকবে। না, নিশ্চয়ই। আমি তো, ঘটনা হচ্ছে, দেখুন, একটা আমরা আদর্শের জন্য পার্টিটা করেছি। নানা ক্ষেত্রে নানাভাবে কখনো কখনো ধরুন আদর্শের বিচ্যুতি কারো কারো হয়ে থাকে, কিন্তু আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো জায়গা নেই, এটা আমি মনে করি। হতে পারে উত্থান পতন, হতে পারে। দল তো 2 ছিল, 2টো লোকসভার মাত্র সিট। হ্যাঁ, আর আজকে কোথায় এসছে না। আমি তৃণমূলের কথাও বলছি না। যখন রাজীব গান্ধী মারা গেলেন তখন 2টো আসন, হ্যাঁ 2টো আসন, 84। হ্যাঁ। তো সেই অবস্থাতে অটলজিও বোধহয় হেরে গেছিলেন। হ্যাঁ, অটলজিও হেরেছেন, আদবানিজিও হেরেছেন। তখন মাত্র 2জন জিতেছিল, জঙ্গা রেড্ডি, আরেকজন গুজরাট থেকে একে প্যাটেল। এই 2জনই জিতেছিল, অনামী 2জন। তো সেই জায়গা থেকে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী, তিনি লোকসভাতে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা তো হাম দো হামারা তো পার্টি। আর আজকে সেই কংগ্রেসের স্বীকৃতি নেই, বিরোধী রাজনৈতিক দলের স্বীকৃতি পর্যন্ত হারিয়ে ফেলেছে কংগ্রেস। এই যে 43 বছরের কাল পর্ব, আমি ভারতীয় জনতা পার্টির কথাই বলছি। 1980 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির জন্মদিন। 43 বছরে তারা ভারতের সরকার, অন্তত অনেকগুলো রাজ্যে নিজেরা বা জোটসঙ্গীদের নিয়ে তোমরা ক্ষমতায় আছো। তা কোন সেই কারণ যে কারণের জন্য দেশের 38% মানুষ বিজেপিকে ভোট দিল? 4.5 দশকের জার্নিতে বিজেপি এখন ভারতবর্ষ শাসন করছে। আর কমিউনিস্টরা 64 সালে পার্টি ভাগ হলো, সিপিআইএম, এখন তারা
ক্ষীণ থেকে ক্ষীণতর, এবং কমিউনিস্ট আন্দোলনই ভারতবর্ষের প্রশ্নের মুখে। এই যে এটা কেন ভারতের মানুষ ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করলো আর কমিউনিজমটাকে বর্জন করলো? কারণটা হচ্ছে, প্রথম আমি নাম দিয়ে আসি। আমাদের পার্টিটার নাম ভারতীয় জনতা পার্টি, মানে ভারতের প্রোডাক্ট। আর কমিউনিস্ট পার্টির নাম হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। ভারতের অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি, রাশিয়ার কমিউনিস্ট পার্টি, হাঙ্গেরির কমিউনিস্ট পার্টি, তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি। এর কোথাও একটা হেডকোয়ার্টার আছে, এখানে ব্রাঞ্চ খুলেছে। অতএব যে প্রোডাক্ট ভারতেরই নয়, সে প্রোডাক্ট চলবে কি করে? এই কমিউনিস্টরা এখানে এসে নেতাজিকে অপমান করেছে, তোজোর কুকুর বলে নেতাজির ছবি এঁকেছে, চেন তুলে দিয়েছে কুকুরের গলায় নেতাজি লাগিয়ে তোজোর হাতে, স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলেছে, রামকৃষ্ণকে মৃগী রুগী বলেছে, রবীন্দ্রনাথকে বুর্জুয়া বলেছে। ভারতের যত মনি ঋষিকে অপমান করে বিদেশি কিছু নেতাকে এখানে নেতা হিসাবে বা তাদের ভগবান হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। আরে ভারত হচ্ছে একটা আধ্যাত্মবাদ এবং সাংস্কৃতিক একটা ক্ষেত্র, এখানে ওই সমস্ত চলে না। এখানে বিদেশি ওই ভাবধারা, বিদেশি কথা চলে না। এখানে আসতে গেলে এখানে মাটির মানুষের সাথে মিলতে হবে, সংস্কৃতির সাথে মিলতে হবে, এখানকার ঐতিহ্যতে গর্ববোধ করতে হবে। তো কি করে পারবে ওরা? যে কারণে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু। সারা দেশ কোথাও নেয়নি ওদের, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তুমি যেটা বলছো যে ক্ষয়িষ্ণু হয়ে এরা ছোট হয়ে গেছে, কোথা থেকে ক্ষয়িষ্ণু হয়েছে? ছিলই তো কেরালা আর পশ্চিমবাংলার ত্রিপুরা, কিন্তু আর তো কোথাও ছিল না। এক সময় বিহারে কয়েকটা সিট কোন জায়গায় টুকরো টাকরা ঢুকে পড়েছে তার হাত ধরে, মূলত কংগ্রেসের হাত ধরেই তো ঢুকতো। সিপিআই এতগুলো জায়গায় ঢুকেছে কার হাত ধরে? কংগ্রেসের হাত ধরে। সব সময় কংগ্রেসের দালালি করেছে, আর তার আগে ব্রিটিশের গুপ্তচরের কাজ করেছে। এই কমিউনিস্টদের স্বাধীনতা আন্দোলনে বিজেপির ভূমিকাও কিন্তু স্বাধীনতার আন্দোলনে তো বিজেপি ছিলই না, তৎকালীন বিজেপি ছিলই না। অতএব ইনি অবান্তর প্রশ্ন তুলে লাভটা কি আছে? শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না লড়তেন, তাহলে এই পশ্চিমবাংলাটায় বসে আমি তুমি কথা বলতে পারতাম না, আজকে আমরা বাংলাদেশের নাগরিক থাকতাম। অতএব দেশের জন্য, দেশের জন্য যদি প্রথম কোনো শহীদ হয় তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অতএব ইংরেজের বিরুদ্ধেও লড়েছেন, আবার এই ইংরেজের দালালদের বিরুদ্ধেও লড়েছেন, প্রাণও দিয়েছেন। সেই কারণের জন্য এই দেশে যদি অবদান কেউ থেকে থাকে, শহীদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এটা বুঝলাম না। স্বাধীনতার পর লক্ষ মানুষের স্বাধীনতার পরের কথা বলি, স্বাধীন দেশের প্রথম শহীদ দেশের জন্য, কারণ কাশ্মীরে গিয়েছিলেন। একই দেশে দুটো প্রধান, দুটো নিশান, দুটো আইন চলবে না। আর যে কারণে ওখানে গ্রেপ্তার করা হলো শেখ আবদুল্লাহ, জওহরলাল নেহরুর ভাই শেখ আবদুল্লাহ গ্রেপ্তার করলেন এবং জেলে তাকে হত্যা করা হলো। অতএব সেই কারণে আমি বলছি যে দেশের জন্য, স্বাধীন ভারতের জন্য, স্বাধীন ভারতের মাটিতে দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্বের জন্য যদি কেউ লড়াই করে থাকে, প্রাণ দিয়ে থাকে, তার নাম। কিন্তু স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের যে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, সেটা কিন্তু তোমাদের পূর্বসূরিদের নেই। না না, পূর্বসূরিদের কি আছে? ছিলই না তো কেউ। কোনো দল থাকবে, কিছু থাকবে, তবে তো হবে। কোনো দলই তো ছিল না। যদি জনসংঘের অস্তিত্ব থাকতো, বিজেপির অস্তিত্ব থাকতো, তাহলে একটা বলার যেত। সংঘের অস্তিত্ব ছিল না না, সংঘ তো রাজনীতির লোকই নয়। সংঘ একটা সম্পূর্ণ কালচারাল অর্গানাইজেশন, যে দেশকে সামগ্রিকভাবে সকলকে নিয়ে ঐক্যের মধ্যে দিয়ে বাঁধতে চায়, দেশের মধ্যে মানুষ তৈরি করতে চায়। তোমরা হলে নাথুরামের মতাদর্শগত উত্তরসূরি। মোটেই নয়। ঘটনা হচ্ছে সেটা নয়, সেটা হচ্ছে উল্টো করে দেখানোর চেষ্টা হচ্ছে। এখন নাথুরামকে তো পুজোও করা হয় অনেক জায়গায়। কোথাও করে কেউ, যে করে আমরা তো সেটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু আমরা মনে করি যে এই দেশের স্বাধীনতা যেটা, সেই স্বাধীনতা আরও সম্মানজনকভাবে পাওয়া যেত
যদি কংগ্রেস লোভ বর্জন করতে পারত, তাহলে দেশ টুকরো হতো না, দেশ আজকে অখণ্ড থাকতো। শুধু জওহরলাল নেহরুর ক্ষমতার লিপ্সার জন্য এই দেশটাকে টুকরো করতে হলো, যার জন্য আজকেও আমাদের পাকিস্তানকে ফেস করতে হচ্ছে বারবার। সঙ্গ কিন্তু দীর্ঘদিন ভারতবর্ষের পতাকাকে মান্যতা দেয়নি। না না, আমরা তো অখণ্ড ভারতের চিন্তা করি, এখনো চিন্তা করি যে ভারত আবার অখণ্ড রূপ পাবে, এটাই আমাদের চিন্তা। আমরা তো বলপূর্বক সে চিন্তা কখনো করিনি, সঙ্গ বলপূর্বক করেনি। সাংস্কৃতিক যে মেলবন্ধন, তার মাধ্যমে অখণ্ড ভারতের চিন্তা সংঘ শুরু থেকে করে আসছে, আজকেও করছে। 100 বছর হচ্ছে তো, হ্যাঁ, 2025-এ। 25 তো কি পরিকল্পনা নেওয়া হচ্ছে এটাকে ভালোভাবে মানুষের কাছে বার্তাগুলো পৌঁছানো? অনেকগুলো কার্যক্রম নেওয়া হচ্ছে, সেগুলো আরও পরে বিস্তারিত আমরা জানাবো। এমনিতেও ঘরে ঘরে সম্পর্ক অভিযান থেকে শুরু করে বিভিন্ন একদম বুথ স্তর পর্যন্ত এই 100 দিনের যে 100 বছর তা পালন করা ইত্যাদি সমস্তভাবে আরও অনেক রকম কার্যক্রমের চিন্তাভাবনা হচ্ছে, সেগুলো হবে। এখন তো তার সাথে সাথে আমাদের এই স্বাধীনতার 75 বছর পূর্তিরও কার্যক্রম চলছে। স্বাধীনতার অমৃতকালে মণিপুর চলছে, হরিয়ানা চলছে। না না না, এটা তো সারা দেশের মধ্যে, সারা দেশের মধ্যে কোনো একটা জায়গায় আগুন জ্বললো, তার মানে সারা দেশ জ্বলছে না। মণিপুর ইজ এ ভেরি সেনসিটিভ। না না, যখন কাশ্মীর জ্বলেছিল কেউ তো বলতো না কিছু। কংগ্রেস আমলে শুধু কাশ্মীরটাই জ্বলে গেল, তখন কেউ কিছু বলেনি কেন? হিন্দুরা জ্বলতো, কাশ্মীরি ব্রাহ্মণরা, পণ্ডিতরা দিল্লির ফুটপাতে পড়ে রইল। এই মমতা ব্যানার্জি একদিনের জন্য দেখতে যাননি, একটা স্টেটমেন্ট করেননি, কংগ্রেসের নেতারা একবারের জন্য তাদের পাশে দাঁড়াননি। তার মানে কংগ্রেস, কমিউনিস্ট, এই মমতা ব্যানার্জি সব ছিল উগ্রপন্থীর সমর্থক। কাশ্মীরে যখন মানবাধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে, মহিলাদের এইভাবে অপমানিত হচ্ছে, হত্যা লীলা হচ্ছে, অমরনাথ যাত্রা ওপর হামলা পর্যন্ত হচ্ছে, এরা সব চুপ করেছিল, সব মাস্ক পরেছিল। আর যেই মণিপুরে না জাস্টিফাইড করছি না, জাস্টিফাইড করছি না, যে একই লোকের দুই রূপ দেখাচ্ছি। আমরা মণিপুরের ব্যাপারেও যেরকম সোচ্চার, প্রধানমন্ত্রী পর্যন্ত সোচ্চার। প্রধানমন্ত্রী তো মুখই খোলেন না। কেন মুখই খোলেন না? প্রধানমন্ত্রী তো প্রথম বলেছেন যে মণিপুরের এই ঘটনাকে রেয়াত করা হবে না। যে ঘটনা মহিলাকে 1800 ঘন্টা পরে, না, যে ঘটনা মহিলাকে কেন্দ্র করে হয়েছে, মহিলাদের অপমান করা হয়েছে, সেই ঘটনা তো পশ্চিমবাংলায় রোজ ঘটে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মণিপুরের ঘটনায় সংবিধান ভেঙে পড়েছে। না ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে, তাতে কোনো ব্যাপার নেই। আর মণিপুর দিয়ে ওয়েস্ট বেঙ্গলকে এক প্যাকেটে রাখা যায় না। পশ্চিম বাংলা নিয়ে তো কোর্ট রোজ বলছে, মণিপুর নিয়ে সুপ্রিম কোর্ট একবার বলেছে, পশ্চিম বাংলা নিয়ে আদালত রোজ বলছে। এটা কিন্তু রাহুল এথনিক ক্লিনজিং এর দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে অনেকের মণিপুরে। দেখুন, বিষয় হচ্ছে যারা নিরাশাবাদী তারা নানা পরিকল্পনা করবে, নানা রকম কিছু বলবে। আসল কথা, বিরোধীদের কাছে এখন কোনো ইস্যু নেই। মমতা ব্যানার্জির কাছে এই যে চুরির ইস্যু, পঞ্চায়েতে দুর্নীতির ইস্যু, পঞ্চায়েতে খুনের ইস্যু, এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। যে কারণে বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আমি এটাকে ইস্যু ডাইভার্সিফাই কিন্তু বলা যায় না। ইস ইজ সামথিং ভেরি আর্জেন্ট। মণিপুরের জন্য পশ্চিমবাংলার কি উন্নতি ব্যাহত হয়ে গেছে যে শুধু মণিপুর করে যাচ্ছে? মণিপুরের ডেমোগ্রাফি, কাশ্মীরের ডেমোগ্রাফি কি মণিপুরের চেয়ে খুব ভালো? না, একদম। তাহলে কাশ্মীরে যখন হচ্ছিল একবারও শব্দ করেনি কেন? উল্টো যখন কাশ্মীরে চরিত্র তো দেখতে হবে। যারা পাকিস্তানের সমর্থক, যারা উগ্রপন্থীদের সমর্থক, তাদের কাছ থেকে কোনো সার্টিফিকেট আমরা চাই না। আমরা এদেশকে ভালোবাসি, এদেশকে ঠিক করব। সার্জিক্যাল স্ট্রাইক হলো
আর মমতা ব্যানার্জি দুই প্রতিনিধি, যেখানে সেনাকে সবাই মিলে, সব দল মিলে সেনাকে স্বাগত করছে, সেই সভা থেকে দুজন পালিয়ে চলে এলো। আর মমতা ব্যানার্জি সার্জিক্যাল স্ট্রাইকের বিরুদ্ধে বলে, তার মানে দেশদ্রোহী এরা। সে তো সতপাল সিংও বলছে, এরা দেশদ্রোহী। সতপাল মালিকও বলছে। আমি পরিষ্কার একটা কথা বলতে উনি চাই, তো আপনাদেরই লোক ছিলেন। দেখুন একটা কথা, সতপাল মালিক অন্য পার্টি থেকে এসেছিল, আমাদের অরিজিন নয়। আপনারাই তো ওদের অরিজিন বলে ওটা বলছে, বিজেপির অরিজিন হলে বলতো না। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, তুম আবি চুপ রাহো। হ্যাঁ, তুম আবি চুপ রাহো, মোদিজি বলেছিলেন ওকে। দেখুন ঘটনাটা হচ্ছে, চুপ রহটাও ব্যাপার নেই। যাদের মধ্যে বিজেপির অরিজিন নেই তারা পুরোপুরি দেশভক্ত নয়। দেশভক্ত বনতে গেলে দেশভক্ত হতে গেলে বিজেপি হতে হবে 100%। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির চেয়ে দেশভক্ত কেউ আর হতেই পারে না। আর বাকি কেউ দেশভক্ত হবে না এটা আমি বলছি না, দেশভক্ত হতেই পারে, আছেও লোক প্রচুর যাদের সাথে হয়তো বিজেপি বা আরএসএস এর কানেকশন নেই, কিন্তু তারা আত্মিকভাবে ঘুরে ফিরে বিজেপির সাথেই কানেক্টেড, আরএসএস এর সাথে কানেক্টেড না হলেও কেন দেশভক্তির সংজ্ঞাটা আপনাদের কাছে কি? নির্দ্বিধায় সরকারের সবকিছুকে মেনে নেওয়া। দেশভক্তির সংজ্ঞা ওটা নয়। কাশ্মীরিরা যখন ওখানে তাণ্ডব করে, হিন্দু ঘর জ্বালায়, তখন আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে থাকব কেন? সেখানে মুসলমান ভোটের প্রশ্ন আছে। আর যখন মণিপুর জ্বলবে তখন খ্রিস্টান মিশনারিদের উৎসাহ দেওয়ার জন্য বিজেপি সরকার বেকায়দায় পড়ছে, তার জন্য উৎসব, চিৎকার, চেঁচামেচি সমস্ত করব। এই দ্বৈত নীতি চলতে পারে না। হোয়াট অ্যাবাউট হরিয়ানা? হরিয়ানাও তো সেটাই তো, হরিয়ানাও তো সেইভাবে ইচ্ছা করে হরিয়ানা সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। হরিয়ানা তো দমন হয়ে গেছে, আরো হরিয়ানা ঠান্ডা হয়ে যাবে। আপনারা কি মুসলমান ভাই বোনদের ভোট চান না? কেন চাইবো না? মুসলমান ভাই বোন অজস্র বিজেপিকে ভোট দিচ্ছে। যদি মুসলমান ভাই বোন ভোট না দিত তাহলে ইউপিতে এত বড় বিজয় হতো না। পশ্চিমবঙ্গে দেয়নি? পশ্চিমবঙ্গে দিয়েছে, অল্প দিয়েছে, আজকে দিচ্ছে কম, কালকে দেবে বেশি, পুরো দেবে পশ্চিমবাংলায়। এই পাসমান্ডা মুসলিমদের কাছে পৌঁছানোর যে বার্তা প্রধানমন্ত্রী দিচ্ছেন, এটাতে লাভ কিছু হবে? মুসলমানরা তোমাদেরকে বিশ্বাস করে? আমি পরিষ্কার এটা জানি, তোমাদের দাঙ্গাবাজ পার্টি। মুসলমানরা আজকে যারা ভুল বুঝে আছে, যাদেরকে ভুল বোঝাচ্ছে এই সব পার্টি মিলে, কালকে তাদের চোখ খুলবে। সেই মুসলমানরা ভারতীয় জনতা পার্টিতে আসবে আর এদেরকে ঘৃণা করবে, পরিত্যাগ করবে। কারণ চিরজীবন কাউকে বোকা বানিয়ে রাখা যায় না। এরা মুসলমানদের বোকা বানিয়ে রাখার চেষ্টা হচ্ছে। কারণ বিজেপি রুল স্টেটে দাঙ্গা হয় না, আর মমতা রুল স্টেটে রাম নবমীতে মমতা ব্যানার্জি উস্কানি দিয়ে দাঙ্গা করায়, আর সেটা আদালত স্বীকার করে। বিজেপি রুল স্টেট তো হরিয়ানা। না, বিজেপি রুল স্টেট হরিয়ানায় তো বাইরে থেকে করানো হয়েছে। বিজেপি রুল স্টেট একমাত্র হরিয়ানা নয়। মনোহরলাল এতগুলো স্টেট ছিল বিজেপির, এতগুলো স্টেট ছিল বিজেপির, যেখানে বিজেপি রাজ হয়েছে দাঙ্গা হয় না। উত্তরপ্রদেশে আগে কতবার দাঙ্গা হতো? উত্তরপ্রদেশে আগে মুসলমানদের মধ্যে দাঙ্গা হতো তাজিয়া বের করা নিয়ে। আজ দাঙ্গা হয়? দাঙ্গা হয় না। আবার দলিতের মুখে পেচ্ছাপ করার ঘটনা ঘটে শিবরাজ সিং এর। কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তির ঘটনা, আমার সাথে তোমার আজকে কোনো মতবিরোধ হলো, তা কি সরকারের দোষ নাকি? সামগ্রিকভাবে সরকারের দৃষ্টিভঙ্গি দেখতে হবে, সামগ্রিকভাবে সরকার কি করছে সেটা দেখতে হবে। কিছু পায় না যারা, কোথাও একটা ঘটনা, কে কাকে গালি দিল, কে কার চালে ঢিল মারলো, ওই নিয়ে চিৎকার। আর মমতা ব্যানার্জি এই করেই এসছে, ভিখারি পাসওয়ানের বাড়ি থেকে ঢিল মারলো, চলে গেল, ইউনিয়নের পার্লামেন্ট পর্যন্ত মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, বলছে মাইনরিটিরা সিকিউর নয়। না, করবে তো। দেশের শত্রুরা যদি দেশকে বেইজ্জত করার জন্য বিদেশের কাছে যদি নানা রকম ভুল বার্তা পাঠায়, তো বিদেশে যারা খ্রিস্টান বসে আছে সেই সমস্ত দেশের লোকেরা তো বলবেই কথা। অতএব সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, এরা দেশ বিরোধী গদ্দার। এরা দেশের খায়, দেশের পরে, আর দেশের পেছনে ছুরি মারে।
এই যে অতএব আমি মনে করি যে এই জাতীয় মির্জাফর, আর এই মির্জাফরের জন্যই দেশ পরাধীন হয়েছে, আর এই মির্জাফরদের জন্যই দেশের বদনাম বাইরে করার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছু হবে না। কারণ আজকে দেশ সেই দিনের জায়গায় নেই। আজকে মোদি হচ্ছে বিদেশ সারা বিশ্বের গডফাদার। তুমি দেখোনি যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হবে, কোন পেপারটা, কোন টিভিটা বাদ আছে সারা বিশ্বের যে না লিখেছে বিশ্বযুদ্ধ হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ইউক্রেন আর রাশিয়ার যদি যুদ্ধ হয়, এখনো যুদ্ধ চলছে। তুমি আমি বসে কথা বলছি, এখনো যুদ্ধ চলছে, বিশ্বযুদ্ধ হয়নি। কেন হয়নি? সারা বিশ্ব বুঝতে পেরেছে মোদির মত নেই, বিশ্বের 1 নম্বর নেতার সিগন্যাল নেই, সেই কারণে বিশ্বযুদ্ধ হলো না। ওয়াল স্ট্রিট অতএব শোনো, আজকে এটা দেখতে হবে কোথায় ভারতকে নিয়ে গেছেন। যে ইউক্রেনে আটকে পড়া, বাকি দেশ তো বাদই দিলাম, আমেরিকার বাদ, যে আমাদের সব সময় শত্রুতা করে এসছে পাকিস্তান, চীন, তারাও পর্যন্ত তাদের লোককে বাড়ি ফেরানোর জন্য ভারত মাতা ত্রিবর্ণরঞ্জিত চক্র শোভিত পতাকা চায়। আর সেই ভারত মাতার পতাকার তলায় তারা যে যার বাড়ি ফিরেছে। চীনের বড় গুন্ডামি কেন কাজ করলো না ওখানে ইউক্রেনে? পাকিস্তানের দাদাগিরি কেন কাজ করলো না? আমেরিকার বিশ্বের প্রধান আমেরিকার পতাকা দিয়ে বেরোতে পারত, ভারত মাতার পতাকার তলায় বেরোতে হচ্ছে। সাদা পতাকার চেয়েও নিরাপদ হচ্ছে ভারত মাতার পতাকা। সাদা পতাকা উড়িয়ে গেলে বাই চান্স যদি গুলি চালিয়ে দেয়, কিন্তু ভারত মাতার পতাকা এমন এক সম্মানযোগ্য জায়গায় আজকে পৌঁছেছে, না ইউক্রেন গুলি চালাতে সাহস পাবে, না রাশিয়া গুলি চালাতে সাহস পাবে। কথাটা আমি সাহস পাবে উল্লেখ করলাম। এই রকম জায়গায় ভারত চলে এখনো ছিল। যুদ্ধ থামার কোনো গম লক্ষণ নেই। ভিখারি ভারত, গম ভিক্ষা করে বেড়াতো। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, কংগ্রেস এই জায়গায় এনেছিল ভারতকে। আমি সব ভিখারি ভারত। বুঝলাম। আর আজকে ভারত দাতা ভারত। রাশিয়া থেকে প্রচুর ত্রাতা তেল ভারত। আমদানি করা হচ্ছে, অনেক কম মূল্যে আমদানি করা হচ্ছে। পেট্রোল আর ডিজেলের দামটা দেখো এখানে কমছে না, আর উইন্ডফল গেন করছে এই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। গ্যাসের দাম 1100 টাকা ক্রস করে গেছে। এই ভারত? না না না, তুমি একটা জিনিস দেখে, সামগ্রিক যে মূল্যমান কংগ্রেস আমলে কি ছিল আর আজকে মূল্যমানের মধ্যে তফাৎ কি দেখেছো? কত বছর পার হয়ে গেছে, তারপরও একটা স্ট্যান্ডার্ডে আছে। তেলের দাম নানা কারণে বৃদ্ধি হয়েছে, সারা বিশ্বে তেলের দাম বহু কমে গেছিল, তখন আমরা রিলিফ পাই। সারা বিশ্বে তেলের হাহাকার। আমেরিকা পর্যন্ত যারা তেল বেচতো, আজকে তারা ক্রেতা আমাদের কাছ থেকে। অতএব ভারত এটা দেখতে হবে যে এই সংকটকালে ভারত আজকে তেল ব্যবসা করছে, অর্থ কামাচ্ছে, গরিব মানুষকে দিচ্ছে। অতএব শুধুমাত্র তেলের দাম বেড়েছে বলে চিৎকার করলে চলবে না। আজকে যেভাবে গরিব মানুষের উত্থান হচ্ছে, যেভাবে দেশটা আগের মতো দাঁড়াচ্ছে, আজকে বিনে পয়সায় চাল গম এত গরিব মানুষকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রতি বছর রাস্তা ঢুকে যাচ্ছে। 2 কোটি করে চাকরি কোথায় গেল? 2 কোটি করে চাকরি প্রতি বছর। ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তারের সেই জন্য মাধ্যমে রোজগার মেলা কম করে লোকের চাকরি রোজগার বিলি হচ্ছে, করতেছে। কম লোকের রোজগার হচ্ছে। আজকে তো উল্টো বিদেশ থেকে লোক ফিরে আসছে ভারতে কর্মসংস্থানের কারণে। যারা আগে চিন্তা করতো বিদেশে চলে যাব, এখন বিদেশে যাওয়ার প্রবণতা কমে গেছে। আগে শিক্ষা নেওয়ার পরেই প্রথমে খুঁজতো বিদেশে কোথায় যাব, এখন শিক্ষা নেওয়ার পরেই দেশের মধ্যে কোথায় যাব, ব্যাঙ্গালোর যাব কিংবা দিল্লি যাব কি বোম্বে যাব, এই লোকের চিন্তা এসে দাঁড়িয়ে। আপনাদের রাম মন্দির তো জানুয়ারিতে উদ্বোধন হয়ে যাবে। শতবর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা হয়ে গেল। রাম মন্দির দীর্ঘদিন ধরে আবেগও ছিল, ইলেকটোরাল গেনও আপনারা পেয়েছেন। কাশ্মীর থেকে 370-35 সিটে বিলাপ হয়ে গেছে। দুটো আপনাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। ইউসিসি কি আদৌ চালু করা সম্ভব? দেখুন, আজ হোক আর কাল হোক চালু হবেই হবে, কারণ কমন সিভিল কোড দরকার। সেই কারণে আমরা আগের থেকে বলে এসেছি, সেই কারণে ইউনিফর্ম সিভিল কোড হওয়া দরকার। কারণ দেশ একটা, রেশন কার্ড একটা, সব ব্যবস্থা একটা, অথচ দেশের মধ্যে একই নাগরিকের মধ্যে দুরকম আইন। ফৌজদারি ক্ষেত্রে কিন্তু নেই।
ফৌজদারি ক্ষেত্রে কোনো মুসলমান চুরি করলে কি নিয়ম আছে ওদের, শরীয়ত কি বলে? হাত কেটে দাও। রেপ করলে মুসলমান শরীয়ত কি বলে? ঢিল মারতে মারতে মেরে ফেলো তাকে। অতএব তরোয়াল দিয়ে কেটে দাও, জিভ কেটে দাও, এগুলো সব মুসলিম শরীয়তে আছে। তাহলে সেটা চালু হোক। যদি ইউনিফর্ম সিভিল কোডে আপত্তি থাকে তাহলে চালু হোক ওটা। শুধুমাত্র দেওয়ানি আইন আলাদা থাকবে আর ফৌজদারি আইনের বেলা আমরা সব এক, এ জাগলারি চলবে না। রাজি আছে মুসলমানরা? হিন্দুর জেল হবে, মুসলমানের হাত কাটা যাবে। হিন্দুর জেল হবে, মুসলমানের ঢিল মেরে মারা হবে। মানবে? কিন্তু সেটা হওয়া উচিত নয়। সেই জন্য ফৌজদারি আইন যখন এক আছে, দেওয়ানি আইনও এক হওয়া দরকার। সেই জন্য আপনি দেখছেন না 3 তালাক আইনকে সংশোধন করে মোদিজি যে সাহসিকতার পরিচয় দিয়েছে, মুসলিম মা বোনেদের চোখের জলকে মুছে দিয়েছে। সেই জন্য আমি মনে করি, দেখুন ব্যাপারটা কি হচ্ছে, এই দেশের দুর্ভাগ্য হচ্ছে এই দেশে কিছু রাজনৈতিক দল যারা এই দেশটার, এই সমাজটার, এই সংস্কৃতির বিরোধিতা করে এসছে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য। তার জন্য দেশের বিরোধিতা করতেও তারা পিছপা নয়। এই যে আপনি রাম মন্দিরের কথা বললেন, এক লাইনে সহজে বলে শেষ করে দিলেন। রাম মন্দির আপনারা চেয়েছিলেন, রাম মন্দির হয়ে গেছে। আমরা চেয়েছিলাম, তার চেয়ে তো বিরোধীরা বেশি চাইতো আমার মনে হতো। যখনই রাম মন্দির নিয়ে কোনো আমরা কথা বলতাম না, তখনই বিরোধীরা চিৎকার করতো, এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব কংগ্রেস সব। কোথায় এখন রাম মন্দির বলে না কেন? কোথায় এখন? চুপ মেরে গেছে। এখন রাম মন্দির হবে না, এখন লুকিয়ে পড়েছে। আবার যে আমরা রাম মন্দির নিয়ে বলতাম, সঙ্গে সঙ্গে ওই যে আবার রাম মন্দির নিয়ে বলে রামলালাকে নিয়ে আবার ধর্মীয়করণ করছে, ভোটের রাজনীতি করছে। কোন দিকে যাব? রাম বললেও দোষ, রাম না বললেও চিৎকার করছে, কেন রাম বলছে না? সেই কারণে উৎকণ্ঠা আমাদের চেয়ে বিরোধীদের বেশি। একটা স্লোগান, সেই কারণে এ বিজয়, শুনুন, এ জয় শুধু বিজেপি বা হিন্দু মানসিকতার জয় নয়, এ জয় যারা ভারত বিরোধী আছে পক্ষান্তরে তাদেরও জয়। কারণ তারাও বারবার চাইতো যে এখানে রাম মন্দির হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, এবার হচ্ছে। একটা স্লোগান খুব পপুলার হয়েছিল, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। তো গ্যাংবাপি মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা করতে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে। মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক কিন্তু অনেকে দিচ্ছেন। এখনও অবধি বিজেপি কিন্তু এর মধ্যে জড়ায়নি, হয়তো পালসটা বোঝার চেষ্টা করছে। আগামী দিনে এই বিষয়টা নিয়েও কি আপনারা সরব হবেন? কারণ সনাতনীদের আবেগের সঙ্গে যুক্ত। দেখুন, বিষয় হচ্ছে কাশী এবং মথুরার যে দাবি লোকেরা করছে, এটা কোনো দাবি নয়, এটা চিরন্তন সত্য। এবং আপনি যদি আজকেও কাশীতে যান, কোনো আর্কিওলজিস্টের কোনো নেওয়ার দরকার নেই, কোনো সহায়তা নেওয়ার দরকার নেই। নিজেই যদি দেখবেন তাহলে দেখতে পাবেন যে একটা মন্দিরকে কিভাবে ভেঙে পাশে মসজিদ করা হয়েছে। সব ওগুলো ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে দাবি যেটা আছে, এটা স্বাভাবিক দাবি। যারা হিন্দু মানসিকতার যারা লোক আছে, তারা চায় যে তাদের স্থান তাদের কাছে আসুক। সেখানে মুসলিম ধর্মের ব্যাপারে কেউ অনাদর করেনি। যখন রাম মন্দির তৈরি হয়েছে, শুরুর থেকেই তো বিশ্ব হিন্দু পরিষদ বলছিল পঞ্চকোশী পরিক্রমার বাইরে মসজিদ হোক। এমনও প্রস্তাব দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ যে হিন্দুরা মসজিদ তৈরি করে দিক, মুসলমানরা মন্দির তৈরি করে দিক। এই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক দেশবিরোধী নেতারা যদি তখন বিরোধিতা না করত, তাহলে আজকে কত বড় বিশ্বের ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হতো যে হিন্দুরা মসজিদ বানিয়ে দিচ্ছে আর মুসলমানরা মন্দির বানিয়ে দিচ্ছে। এর চেয়ে বড় ভাইচারা, এর চেয়ে বড় প্রেম আর কি হতে পারে? কিন্তু এরা হতে দেয়নি। অতএব সেই কারণে যেটা হতে পারেনি সেটা কাশী মথুরার ক্ষেত্রে হতেও পারে। ভারতীয় জনতা পার্টি এর সাথে
যুক্ত নয়। ভারতীয় জনতা পার্টি এখনো যুক্ত নয়, কিন্তু ভারতীয়- আগামী দিনে দেখুন, পপুলার আপস্প্রিং না, যদি popular হয়, নয়, ভারতীয় জনতা পার্টি যুক্ত হবে। দেখুন, দেশের অধিকাংশ মানুষ যেটা চাইবে তাকে যারা ইগনোর করে তারা এই দেশের পার্টি নয়, তারা এই দেশের লোকই নয়। দেশের অধিকাংশ মানুষ, গণতান্ত্রিক দেশ, কি হয় ভোটে যারা জেতে, অধিকাংশ মানুষ যার পক্ষে ভোট দেয় সেই তো জেতে ভোটে। অতএব জয় পরাজয় সেইভাবে নির্ণয় হয়। অতএব অধিকাংশ মানুষ যেটা চাইবে তার বাইরে আপনি যেতে পারবেন না। অতএব সেই মানুষের মতকে আপনাকে সম্মান জানাতে হবে। সেই ভবিষ্যতে কী হবে আমি বলতে পারছি না, কিন্তু আমি যেটা মনে করি যে সুযোগটা আমি একজন হিন্দু হিসাবে মনে করছি বা একজন ভারতীয় নাগরিক হিসাবে মনে করছি, কোনো ধর্মভেদ রেখে নয়, যে সুযোগটা রাম মন্দিরকে কেন্দ্র করে হয়নি, এই সুযোগটা আসলে কাজে লাগানো। এই সুযোগটা এখন সমস্ত মুসলিম সমাজের উচিত যে এই সমস্ত বিভেদকামী নেতাদের বুদ্ধি না শুনে বসে আলোচনার মাধ্যমে একটা সুস্থ সমাধান করা, যাতে মন্দিরও থাকে মসজিদও থাকে, নিরাপদ দূরত্বে মসজিদ, মসজিদের নিরাপদ দূরত্বে মন্দির, উভয়ের পুজো চলুক, কোনো আপত্তি নেই। আমরা কোনো ধর্মের ধর্মাচরণের বিরুদ্ধে নই, ধর্মাচরণকে আটকাতে চাইনি, কোথাও চাইনি। যে কারণে কোথাও ধর্মাচরণে আমাদের বিভেদ আমরা কখনো করিনি। সেই জন্য কাশ্মীর আজকে 370 ধারা 35 হটে গেছে, কিন্তু কাশ্মীরে কিন্তু যারা সাধারণ নাগরিক তাদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি দ্রুত গতিতে হচ্ছে, যেটা আরও পরে আপনি দেখতে পাবেন। ইটস এ ডিবেটেবল ইস্যু। আমি এবার স্টেট পলিটিক্সে আসি। রাহুলদা, শুভেন্দু অধিকারী দলটা দখলই করে নিল ল্যাটারালে। সেটা আপনার দৃষ্টিতে। আমরা মনে করি বিজেপি এমন একটা ডিসিপ্লিন এবং আইডিওলজিক্যাল পার্টি, যে পার্টিকে ওই তৃণমূল বা কংগ্রেসের মতো এসে দখল করা যায় না। সেই কারণে এই পার্টি একটা যৌথ সিদ্ধান্তের পার্টি, সেইভাবে চলে। অতএব তা যদি হতো তাহলে কবে কত লোক এসে দখল করে নিত। এই শুভেন্দু অধিকারীও দখলের মানসিকতা নিয়ে আসেনি, আর আমরাও মনে করি না যে ও দখল করে নেবে। কেউ দখল করতে পারে না। কিন্তু বিজেপি হাইকমান্ড শুভেন্দু চোখ দিয়ে বাংলা দেখে। এটা কি হচ্ছে যে যখন দেখছে বিরোধীরা, মানে ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, যখন দেখছে আর পারছে না, বিজেপির মতের কাছে, বিজেপির কথার কাছে যখন কিছু পারছে না, তখন বিভাজনের রাজনীতি, বিভেদের রাজনীতি কী করে বিজেপির মধ্যে ঢোকানো যায় তার জন্য চেষ্টা করছে। তার জন্য এখন দেখছে শুভেন্দুকে আলাদা করো, বাকিদের আলাদা করো। এই সমস্ত জাতীয় পলিটিক্স যেগুলো ব্রিটিশ করে গেছে, এই যে হিন্দু মুসলমান, এ তো আর কেউ করেনি, ব্রিটিশ করে গেছে। সাংগঠনিকভাবে বিজেপি তৃণমূলের তুলনায় অনেক বেশি দুর্বল এই রাজ্যে। দেখুন, আপনি বলতে পারেন তৃণমূল তো কোনো সংগঠনই নেই, তৃণমূলের কিসের, ও তো অ্যাসেম্বল। কতগুলো চোর, পকেটমার, গুন্ডা, রেপিস্ট একত্রিত হয়েছে, তাদের একটা সমাবেশ হচ্ছে তৃণমূল। ভদ্রলোক আছে এই পার্টিতে। পদাধিকারীদিকে মহিলারা ছুতো পেটা করলো কয়েকদিন আগে। কোথায়? এই তো কোনো এক আদালতের সামনে। সে আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে কাউকে কেউ একটা কারো রাগের বশে কেউ করে দিল, তাতে হয়ে গেল সেটা। সে আপনি তখন বেরোতেন, যার রাগ আছে সে যদি আপনাকে দুটো জুতো পেটা করে দেয়, তার মানেই একবার আপনি খারাপ হয়ে গেলেন। বিভিন্ন উদ্দেশ্যে বিজেপি কি সততার মূর্ত প্রতীক? কেউ বিশ্বাস করবে? আরে তাই প্রতীক তো। আজকে মোদিজির সরকার চলছে, মোদিজির সরকার চলছে, একটা চুরির অভিযোগ নেই। মোদিজির সরকার যে পরিবারের বিরুদ্ধে 700 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সেই এনসিপি কে ভাঙালেন। এক মিনিট, 2 নম্বর কথা হচ্ছে, এবার আপনি বলতে পারেন যে মোদিজির সরকার তো একদম পুরোপুরি মেজরিটির সরকার, সেই জন্য কন্ট্রোলে সব মোদিজির আছে, দুর্নীতি হয়নি, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারেনি। তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। অটল বিহারী বাজপেয়ী বিজেপি প্রোডাক্ট, 25 দলের সরকার চালিয়েছে, আর যেগুলোকে নিয়ে সরকার চালিয়েছে সব কটা ছিল চোর, রেজিস্টার্ড চোর, যাদের নামে অতীতে ভুরি ভুরি কেস আছে, মামলা আছে। কিন্তু যখন জনতা পার্টির সরকার চলেছে,
ভারতীয় জনতা পার্টির সরকার চলেছে, অটলজি যখন প্রধানমন্ত্রী, সেই এনডিএ সরকারে কিন্তু ওই 25 দলের সব চোর কিন্তু একদম সাধু বনে গেছে। ওখানেও কারো বিরুদ্ধে সেই রকম কোনো অভিযোগ কংগ্রেস আনতেই পারেনি। এই যে বঙ্গারু লক্ষ্মণকে টাকা নিতে দেখেছিলাম, আরে বঙ্গরু লক্ষ্মণকে টাকা দিয়ে সিঙ্গেল কোনো হয়েছে, সঙ্গে সঙ্গে পার্টি ব্যবস্থা নিয়েছে। সভাপতি ছিলেন, সঙ্গে তাতে কি আছে, ব্যবস্থা নিয়েছে। সভাপতি থাকলে কি আছে, সভাপতি থাকলে তো ব্যবস্থা নিতে দেরি হবে। যে সে যদি কোনো দুর্নীতি করে তাকে আড়াল করার চেষ্টা হয়, পার্টি আড়াল করেনি। অজিত পাওয়ারকে কিভাবে নিয়ে নিলেন? দেখুন, ঘটনা হচ্ছে কোন পার্টির কে কোথায় দুর্নীতি করেছে সেটা নয় আমাদের, এটা হচ্ছে ওই যে বলে না মমতা ব্যানার্জি, এটা কি আপনার ওই কাপড় ধোয়ার মেশিন? তো একদম সত্য কথা, ঠিক বলেছে, বুঝতে পেরেছে। এটা সংঘের কাজ কি? সংঘের কাজ তো সংস্কার ঢোকানো। রত্নাকর দস্যুকে বাল্মীকি বানানো হচ্ছে সংঘের কাজ, আর তারই ছত্রছায়ায় আমরা আছি, তারই শাখা আমরা আছি, অতএব আমাদেরও কাজ সেটা। মানে অনেক দস্যু রত্নাকরকে বাল্মীকি বানাবে না? বানিয়েছি তো, অনেক বানিয়েছি। অজিত পাওয়ার কি দস্যু রত্নাকর ছিলেন, এবার বাল্মীকি হলেন? আমি ওগুলো নামে নামে বলতে যাচ্ছি না, সেটা একটা বিতর্কের জায়গা আসবে। কিন্তু আপনি হিসাব করে দেখুন, বহু লোক যারা বিজেপির সংস্পর্শে এসছে তাদের সমস্ত যে পূর্ব দোষ আছে সব চলে গেছে। অতএব সেই কারণে ভারতীয় জনতা পার্টির যে সংস্কার আছে, যে ডিসিপ্লিন আছে, ওর মধ্যে যারা আসবে তার ছোঁয়া লাগবেই। একটা বাংলায় প্রবাদই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাদের সঙ্গে সৎসঙ্গে বিজেপি বাস, অসৎ সঙ্গে মমতা বাস। আপনাদের সঙ্গে তৃণমূলের খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই রাজ্যে আপনাদের পায়ের তলায় জমিটা কিন্তু তৃণমূলের আমলেই শক্ত হয়েছে। মানে যখন মমতাদি রেলমন্ত্রী ছিলেন, বাজপেয়ীজির সময় বিজেপির সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল। আস্তে আস্তে এইভাবে বিজেপি তৃণমূলকেই তো বাঁচালাম আমরা, নয়তো ফুটপাতের পার্টি ফুটপাতেই শেষ হয়ে যেত। তারপরে এই যে 26 দিনের অনশন, ওই অনশন মঞ্চেই শহীদ বেদি বনে যেত, এখন শহীদ দিবস পালন হতো। বাঁচিয়েছি তো আমরা। সেই কারণের জন্য ভারতীয় জনতা পার্টির রক্ত, ঘাম, পরিশ্রম, প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেস আজকে এত বড় হয়েছে। কারণ আমাদের একমাত্র স্বপ্ন ছিল কমিউনিস্ট মুক্ত বাংলা। তাই তো বললাম, সেই কারণে 10 বছর তো ছিলাম আমরা, জোটে ছিলাম, এখনো আছে, জোটে ছিলাম। আগে 10 বছরের কথা বলে নি, তারপরে পরে বাকিটা বলবো। 10 বছর আমরা জোটে ছিলাম। অতএব তৃণমূল কংগ্রেসকে বড় করা, আমরা আর তৃণমূল কংগ্রেস মিলে এই বিদেশি শত্রু কমিউনিস্টের আগ্রাসন থেকে দেশকে বাঁচানো, বাংলাকে বাঁচানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি, তাতে আমরা সাকসেস। এখন আমরা দেখছি যারা বলল বদলা নয় বদল চাই, তারা যে নমুনা দেখাচ্ছে দেখছি তো সেই কমিউনিস্টই এসছে না। আপনাকে যদি সেই কমিউনিস্ট এসছে, তুলনা করতে বলি বামপন্থীদের সঙ্গে তৃণমূলের, কে আপনাদের এখনো সবথেকে বড় রাজনৈতিক প্রতিপক্ষ বলে মনে করেন? দেখুন, বামপন্থী মানে বিদেশি, এরা কোনোদিন আমাদের চর্চাতেই আসতে রাজি নেই, চর্চাতেই আনতে রাজি নেই। ওই কে কার সাথে তুলনা কেন করব? বিদেশির সাথে ভারতীয়র কেন তুলনা করব? সেই কারণে বামপন্থীর তুলনা কোনো অংশেই কারোর কোনো ভারতীয়র সাথে হতে পারে না। আর তৃণমূল কংগ্রেস আজকে বাংলার অভিশাপ, বাংলার সর্বনাশ। আমি আপনার এই চ্যানেলে বসে বলে গেলাম, বাংলার মানুষ যদি তৃণমূল হাঁটানোর পরিকল্পনা না নেয়, এটা পাকিস্তান হবে, বাংলাদেশ হবে। তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে সবকে পালাতে হবে। এই ঐতিহাসিক বক্তব্য আমি রেখে গেলাম, মানুষ যাতে সেটা স্মরণ করে। কারণ মমতা ব্যানার্জি থাকবে তো এটা পাকিস্তান বাংলাদেশ সবেই হবে। সেই কারণের জন্য আমরা থাকতে এই দেশকে আর ভাগ হতে দিতে পারি না। যখন দেশ ভাগ হয়েছিল আমরা ছিলাম না। দুর্নীতি বিরোধী তদন্ত তো ইডি সিবিআই কিছুই করছে না, লোক দেখানো, আদালত ভৎসনা করছে, আর বলা হচ্ছে এতগুলো লোক জেলখানায় ঢুকে রয়েছে, আসল প্রভাবশালী কাছে যেতে চাইছে না, এখানেই পলিটিক্যাল কম্পালশন। শুনুন, আপনাদের হচ্ছে অভিষেক ব্যানার্জিকে কেন ধরে না, মমতা ব্যানার্জিকে কেন ধরে না? আর যেদিন অভিষেক ব্যানার্জিকে ধরবে
আপনারা সবচেয়ে বেশি চিৎকার করবেন। কি প্রমাণ আছে, কি আছে, কিচ্ছু নেই, রাজনৈতিক প্রতিহিংসার জন্য ধরেছে। সেই জন্য আপনারা তো আরও ডেঞ্জারাস, যাবো কোন দিকে? সেই জন্য একটা কথা পরিষ্কার জেনে রাখুন, আইন আইনের মতো চলছে, তদন্ত তদন্তর মতো চলছে। আজকে অভিষেক ব্যানার্জি টুইট করেছেন আমেরিকা থেকে যে ইডি ইজ ওয়ার্থলেস। দেখুন, ঘটনা হচ্ছে প্রমাণ করতে পারে না, সরকারের টাকা নষ্ট করছে। অভিষেক ব্যানার্জি হচ্ছে একটা অপরিপক্ক নেতা, ওর মস্তিষ্ক বিকৃতি হয়েছে। মস্তিষ্ক বিকৃতি না হলে কেউ বাড়ি বাড়ি ঘেরাও ডাক দেয়, যা সারা পৃথিবীতে কখনো হয়নি। তার মানে মানসিক সন্তুলন নষ্ট হয়ে গেছে। 2 নম্বর বিষয় হচ্ছে, বিদেশের মাটিতে বসে সে টুইট করে এই জাতীয় জিনিস। আরে দেশে ফিরে আয়, তারপরে টুইট কর। বিদেশে থেকে দেশের বিরুদ্ধে কামান দাগছে, বলছে সমস্ত ইডি সর্বক্ষেত্রে ব্যর্থ, ওদের সার্থকতার পার্সেন্ট হচ্ছে 0.5। তাহলে 0.5 হলে তো অভিষেক ব্যানার্জি নৃত্য করা উচিত, যে 0.5 মানে আমি তো পড়ে গেছি 0.5-এ, অতএব আমাকে তো কিছু করতে পারবে না। তার মানে ও আশঙ্কিত যে 0.5-এর মধ্যে ও পড়ছে, এমন চুরি করেছে আর এমন প্রমাণ ইডির কাছে চলে এসছে 0.5-এ ওর নাম আছে। বলছে ইডির অফিসাররা সব অযোগ্য। আরে অযোগ্য অফিসার হলে তো তোর আনন্দ, তাহলে সেখানে এত চিন্তা কিসের? কেন চিন্তা জানেন? রাতে ঘুম হচ্ছে না, তার কারণটা হচ্ছে আগে ফটাফট দৌড়াতেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আসতেন। এতদিন অ্যারেস্ট করা যাবে না, এতদিন জিজ্ঞাসাবাদ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। হাইকোর্ট থেকেও 2-1 বার পেয়েছে। এবার কি হয়েছে কেসটা? হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুজনেই দেখে নিয়েছে যে এ তো চোরের ঠাকুর দাদা, বয়স অল্প, কিন্তু অল্প বয়সে MA পাস করে নিয়েছে। এ তো চুরিতে মাস্টার ডিগ্রি, আর এই সব চোরের মাথা হচ্ছে ও। যখন এটা বুঝতে পেরেছে, এখন হাইকোর্টও কোনো রিলিফ দিচ্ছে না, সুপ্রিম কোর্টও রিলিফ দিচ্ছে না। এখন ইডির সামনে হতে হবে, উপায় নেই। কতদিন বিদেশে পালিয়ে থাকবে? কতদিন চিকিৎসার আড়াল করে ইডিকে আটকাবে? সেই কারণে এই সমস্ত চলছে। ভাবছে যে রাজনৈতিকভাবে কিছু আক্রমণ করে ইডিকে দুর্বল করা যায় কিনা। এটা সম্ভব নয়, কারণ এই ইডি সিবিআই চলছে আদালতের নির্দেশে। অতএব গালিটা দিলে আদালতকে দিক। সারদার কিন্তু কোনো কিনারা হলো না এখনো, কোর্টকে বলুক না। সারদাও তো আদালতের নির্দেশে চলছে। আদালত যেরকম অ্যাক্টিভ এই কয়লা চুরি কিংবা অন্যান্য ক্ষেত্রে, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, তো সারদার ব্যাপারে ওরা কেন আবেদন করছে না? সারদার চোরগুলো ধরা পড়লে তো ওরাই ধরা পড়বে। যেখানে যা চুরি আছে সব তো ওদের, ধরা পড়বে ওরাই। সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, রাজনৈতিকভাবে ইডিকে আক্রমণ না করে সারদা কেন খুলছে না, নারদা কেন করছে না, অমুক কেন করছে না, এগুলো কোর্টকে বলছে না কেন? কোর্টের নির্দেশে সারদা, নারদা, কয়লা কেলেঙ্কারি, এখানকার এই নিয়োগ কেলেঙ্কারি সব চলছে। তা কোর্টকে বলুক, হিম্মত নেই বলার কোর্টকে। কেন রে? কারণ রাজনৈতিক ফয়দা তুলতে হবে। জানে যে যেটাতেই বলবো সবটাই তো আমাদের কেলেঙ্কারি, ওদের ছাড়া তো আর কারো কেলেঙ্কারি নেই। সেই কারণের জন্য অভিষেক ব্যানার্জি যেটা করছে অপরিপক্ক রাজনীতির একটা নিদর্শন। আর আমি মনে করি দীর্ঘদিন ইডি সিবিআইয়ের ভয়ে চ্যান কা নীদ নেই হুয়া, আরাম করে রাতে ঘুমোতে পারছে না, তার জন্য মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। অমিত শাহ যারা টার্গেট দিয়ে গেছেন আপনাদের নির্বাচনে, আমার অনেকেরই মনে হচ্ছে হাইলি অ্যাম্বিশাস, বলার জন্য বলা। আপকি বাদ 200 পার বলে 77-এ থেমে গেছিল বিজেপি, এবারও সেরকমই হবে হয়তো। দেখুন, যখন গত লোকসভা নির্বাচনে 19 সালে যখন অমিত শাহজি বলেছিলেন 24, তখন সাংবাদিকদের অজস্র আমি বলতে শুনেছি, আমাকেই বলেছে, একটা চ্যানেলে আপনিও বলেছেন যে দুটো যা আছে তা পাবেন তো, কি করে 24 বলছেন? আপনি বলেছিলেন।
অন্যরা বলেছিল, 18-তে গিয়ে ঠেকেছে, কপালে হাত পড়ে গেছে সবার। আর যখন 77-এর ঘটনা বলছেন 200 পার, তখন তো সবাই হেসেছিলেন যে 10টা যাবে, তো আগে তো 10টা পার করুন, তারপরে। মমতা ব্যানার্জির ঘুম চলে গিয়েছিল, নবান্ন যাওয়া ছেড়ে দিয়েছিল, যে বুঝে গেছিলেন এটাই নবান্ন যাওয়ার শেষ যাওয়া। তো সেই কারণ যে কোনোভাবেই হোক, যেটা হওয়ার সেটা হয়নি, কিন্তু হওয়ারই ছিল। তো যাই হোক, আমি মনে করি যে অমিত শাহজি পালস বুঝতে পারেন। আমি যখন ত্রিপুরাতে প্রথম ওনার সাথে গেলাম, যখন ত্রিপুরাতে একটা সিট জেতা দুষ্কর ব্যাপার, কেউ বিশ্বাসই করবে না, এক সিট জিতবে, উনি তখন বলল 2/3 মেজরিটিতে ত্রিপুরাতে আমরা পাওয়ারে আসছি। ইলেকশনের তখন 7 মাস বাকি। এবং ওনার প্রেস কনফারেন্সের পর উনি তো ঘরে চলে গেলেন, সব সাংবাদিকরা আমাকে ডাকলেন, কারণ বাংলার সাংবাদিকদের সাথে একটা রিলেশন ত্রিপুরার সাংবাদিকদের থাকেই, সেই হিসাবে আমাদের সাথেও একটা রিলেশন থাকে। এবং সেখানে সব সাংবাদিক আমাকে বলল, রাহুলদা এটা কি বললেন, 2টো সিট জিতে দেখান, 2টো সিট। উনি বললেন যে যেটা যে 2/3 মেজরিটি, 2/3 মানে কি 2টো সিট কথা বললেন, এইরকম করে নানা রকম বলেছে। সেকেন্ডবার যখন আমি আবার যাই ওনারই সাথে, 3বার আমি ওনার সাথে পরপর গিয়েছি, সেই সময়তে সাংবাদিকরা আমাকে বলল যে না, আপনি সরকার তো কোনো মতেই হবে না, 30-31টা সিট লাগবে, হ্যাঁ তবে 5টা, কেউ বলছে 7টা সিট হয়তো পেতে পারে। হ্যাঁ, তাহলে প্রথমে ছিলেন 0, এখন কিন্তু 7-এ উঠেছেন। থার্ডবার যখন গেলাম তখন ইলেকশন আর 3 মাস বাকি, তখন বলছে 10টা কি 12টা সিট পাইতে পারেন আপনারা, বাজি লড়তে পারে রাহুলদা, এর বেশি পাইবেন না। ঠিক আছে, আমি বললাম ছিলেন তো আপনি 0, তারপর হলেন 7, 12তে এসছেন, তার মানে আমরা এসে গেছি জায়গা মতো। ইলেকশন হলো, রেজাল্ট দেখুন আপনি। সেই কারণের জন্য ইউপিতেও একই জিনিস হয়েছে, ইউপিতেও লোকেরা হেসেছে। ইউপিতে বিজেপি ছিল 4 নম্বর পার্টি। অমিত শাহজি বললেন যে আমরা ইউপিতে ক্ষমতায় আসছি বিশাল মার্জিনে, এসেও গেলেন। বাংলাতে ওই ক্যারিশমা আমরা দেখেছি, নইলে 18 এমনি হয়নি। তো সেই জন্য আমি আপনাকে পরিষ্কার বলি যে পশ্চিমবাংলায় আজকে যে অবস্থা আছে, মানুষ বিকল্প খুঁজছে, আর বিজেপি ছাড়া কোনো বিকল্প মানুষের কাছে নেই। আর মমতা ব্যানার্জি তো এখন কংগ্রেস সিপিএমের বন্ধু, মমতা ব্যানার্জির ডান হাত কংগ্রেসের কাঁধে, বা হাত কংগ্রেসের কাঁধে, কিংবা ডানপন্থী হিসাবে ডান হাত কংগ্রেসের কাঁধে, বা হাত সিপিএমের কাঁধে, বামপন্থীর। এই তো হচ্ছে অবস্থা। সেই জন্য আজকে তো কোনো বিরোধী রাজনৈতিক দলই নেই। মমতা অ্যান্ড হিজ কোম্পানি, মমতা অ্যান্ড কংগ্রেস অ্যান্ড সিপিএম কোম্পানি, সিপিএম নয় বামফ্রন্ট কোম্পানি, আর এদিকে বিজেপি। বাংলায় তো আর কোনো পলিটিক্যাল পার্টি নেই। আমার শেষ প্রশ্ন, আপনার সহকর্মী, আপনি তো 8 বছর রাজ্য সভাপতি ছিলেন, এটা তো রেকর্ড প্রায়, দিলীপ বাবুকে ওই সহসভাপতির পদ থেকে দায়িত্ব অব্যাহতি দেওয়া হলো। অনেকে বলছেন দিলীপ বাবুর ডানা ছাটা হলো। আপনার সঙ্গে দিলীপ বাবুর সম্পর্ক কোট অ্যান্ড কোট মধুর, আমরা জানি, দুজনে পারতপক্ষে দুজনকে এড়িয়েই চলে। না না না, আমার সাথে দেখুন, আমার সাথে পার্টিতে সকলের সম্পর্কই ভালো, আর দিলীপদার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। সুকান্তর সাথে সম্পর্ক ভালো, শুভেন্দুর সাথে সম্পর্ক ভালো। তার কারণ হচ্ছে ব্যক্তি স্বার্থ নিয়ে যখনই আপনি চলবেন তখনই আপনার সংঘাত হবে। আর ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে আপনি যখন সমষ্টি স্বার্থ নিয়ে চলবেন, দলগত স্বার্থ নিয়ে চলবেন, রাজ্য এবং রাষ্ট্রের স্বার্থ নিয়ে চলবেন, তখন কখনোই আপনার সাথে বিশেষ সংঘাত হবে না। যে সংঘাত হবে পলিসি ম্যাটারের সংঘাত হবে, যে সংঘাত হবে যে আপনার চলার পথ নির্বাচনের সংঘাত হবে, সে সংঘাত ওই যুক্তিতর্কের মধ্যে দিয়ে যা হয়ে গেল ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু ব্যক্তিগত যদি ঈর্ষার সংঘাত হবে, এই সংঘাতকে কেউ শেষ করতে পারে না। তা আমি আমার জীবনে এই জিনিসটাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি ঈশ্বরভক্ত লোক, অতএব ঈশ্বরের কাছে সর্বদা এই প্রার্থনা করেছি যে যাতে মানুষের সর্বনাশ কামনা করা
যাতে অহংকার ছাপিয়ে গিয়ে কারো উপর একদম চাপ সৃষ্টি করার মানসিকতা এসব না থাকে, সেই জন্য এগুলো হয়নি। তো সেই জন্য আমি মনে করি, দেখুন, দায়িত্ব উপরের যে নেতৃত্ব থাকে সে সময়ে সময়ে বিভিন্ন লোককে দায়িত্ব দিতে থাকে। আজ যে প্রেসিডেন্ট আছে, কালকে সে প্রেসিডেন্টশিপ থেকে চলে গেছে, তারপরে আবার দেখা যাচ্ছে সেই লোকও প্রেসিডেন্ট হয়ে ফিরে এসছে। আপনি এখনই যদি বিভিন্ন আপনিও ফিরে আসতে রাজ্য দেখেন তো সেগুলো হতে পারে। তো সেটা কেন্দ্রীয় পার্টি ওগুলো চিন্তা করে, যেমন ফুটবলে আপনার কোচ চিন্তা করে যে কোন প্লেয়ারটাকে নামানো দরকার, কোন প্লেয়ারটাকে ওঠানো দরকার। আমরা দেখি যে সবচেয়ে বড় প্লেয়ার মারাদোনাকেই তুলে নিল কোচ খেলার 10 মিনিট আগে। আরে মারাদোনাকে তুলে নিল, লাজলো কিসকে তুলে নিল, রোনাল্ডোকে তুলে নিল। আরে ওটা তো স্ট্র্যাটেজি। সেই কারণের জন্য আমি মনে করি বাইরের লোকদের এই যে মাথা ব্যথা, একে তুলে নিল তাকে তুলে নিল, বিজেপির মধ্যে লেগে গেল, এটাও আমাদের ক্ষেত্রে একটা অভিশাপ নয়, আশীর্বাদ বলে আমি মনে করি। তার কারণ তাদের এই যে উৎকণ্ঠা, তার পজিটিভ দিকটা তো আছে। তারা চায় ধ্বংস, কিন্তু তার মধ্যে যে তুলে নিল, এই করলো, এই হলো, সেই হলো, তাহলে তো বাদ হয়ে গেল, ওই তো ওই হলো, এই যে আশঙ্কা, উৎকণ্ঠা, এটাই আশীর্বাদ রূপে বিজেপির উপর বর্ষিত হয়। অনেক ধন্যবাদ রাহুলদা, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ খোলামেলা কথা বললাম, সব প্রশ্নের উত্তর তার নিজের সহজাত অননুকরণীয় ভঙ্গিতে দিলেন রাহুল সিনহা। একটা জিনিস মনে রাখতে হবে, রাহুলবাবু সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি শত প্রলোভনেও কিন্তু দল পরিবর্তন করেননি এবং যতদিন রাজনীতি করবেন ভারতীয় জনতা পার্টির ছত্রছায়াতেই করবেন, এ কথা অকপটে তিনি জানিয়েছেন আগেও, আজকেও আর একবার দর্তহীন ভাষায় জানালেন। ধন্যবাদ রাহুলদা, ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে অনেকদিন বাদে এরকম খোলামেলা কথা বলে।